প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিএম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলাচল করছো। গত মূল্যায়ন পরীক্ষা যথাযথভাবে সম্পন্ন হয়েছে। আজকে আমরা বার্ষিক পরীক্ষার সিলেবাসে যে সকল অধ্যায় আছে সে সকল অধ্যায়ের উপর আলোচনা করব এবং অনলাইন ক্লাসে সে সকল ক্লাসগুলি করার চেষ্টা করব। আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের সপ্তম অধ্যায়ের সরল সমীকরণ সম্পর্কে আলোচনা করব। সবাই খাতা কলম নিয়ে রেডিও এবং ক্লাসটা অনুসরণ করো। তাহলে আজকের অধ্যায়ের নাম হলো সরল সমীকরণ, অনুসরণী 7.1। তাহলে এই অধ্যায়টা পড়তে হলে আমাদের কিছু টুকিটাকি জানতে হবে, সেগুলো আমরা ক্লাস 6-এ জেনে আসছি, তবু আবার মনে করার উদ্দেশ্যে আমি বোর্ডে লিখতেছি, তোমরা খাতায় তুলতে পারো। তো আজকের অধ্যায় সরল সমীকরণ। সরল সমীকরণ, অনুশীলনী 7.1। তো প্রথমে আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হলো সমীকরণ কি। তাহলে সমীকরণকে আমরা ক্লাস 6-এ পড়ে আসছি, তবু আবার সবাই খাতায় লেখো। সমীকরণ চলক, প্রক্রিয়া চিহ্ন, সমান চিহ্ন, যুক্ত গাণিতিক বাক্যকে সমীকরণ বলে। যেমন আমি একটা উদাহরণ লিখি, x + 5 = 10। এটা একটা সমীকরণ। এখানে এই xটাকে বলা হবে চলক। যদি তোমার সমীকরণে একটা মাত্র চলক থাকে এবং চলকের ঘাত 1 থাকে, একটা মাত্র চলক থাকবে, চলকের ঘাত থাকবে 1, তাহলে সেটাকে বলা হয় সরল সমীকরণ। অর্থাৎ এক ঘাত বিশিষ্ট, এক চলক বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলে। তো সরল সমীকরণ কি, এটা আমরা লিখি সরল সমীকরণ। চলকের এক ঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলে। সরল সমীকরণ বলে। এটা তোমার জানা থাকতে হবে যে সরল সমীকরণ কি। চলকের এক ঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলে। এই সরল সমীকরণ থেকে সমাধান করতে হলে আমাদের কয়েকটা নিয়ম জানতে হবে, সেগুলো আমরা আজকে শিখব। তাছাড়া আমাদের একটা সমীকরণের সমাধানের ক্ষেত্রে 4টা স্বতঃসিদ্ধ আছে, অর্থাৎ 4টা নিয়ম। একটা সমীকরণের সমাধান করতে হলে 4টা স্বতঃসিদ্ধ মানতে হয়। অর্থাৎ তুমি যদি একটা সমীকরণে সমান সমান রাশির সাথে কোনো কিছু যোগ করো তাহলে যোগফল সমান হবে। সমান সমান রাশির সাথে যদি বিয়োগ করো তাহলে বিয়োগফল সমান হবে। কোনো কিছু দ্বারা গুণ করলে গুণফলও সমান হবে। শূন্য বাদ দিয়ে অন্য যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফলও সমান হবে। এই 4টা হলো তোমার সমীকরণের সমাধানের স্বতঃসিদ্ধ। এই স্বতঃসিদ্ধগুলো মনে রাখবা। অন্য বৃত্তিগণের সময় আছে যে সমাধানের স্বতঃসিদ্ধ কয়েকটি। তাহলে আজকে আমরা সমীকরণের সমাধান করার ক্ষেত্রে আরও কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো শেখার চেষ্টা করব, যেগুলোকে বলা হয় বিধি বা নিয়ম। তাহলে আশা করি শিক্ষার্থীরা বোর্ডের লেখাটা সবাই লিখতে পারছো। আমরা মুছে ফেলি। তাহলে নতুন নিয়মে চলে যাই। প্রথমে যে বিধিটা সেটা হলো যোগের ও গুণের বিনিময় বিধি। 1 নম্বর বিধিটা হলো যোগের ও গুণের বিনিময় বিধি। এই নিয়ম বিধিগুলি তোমার মনে রাখতে হবে। অনেক সময় নৈবিত্তিক আসে যে নিচের কোনটি বিনিময় বিধি, কোনটি বন্টন বিধি। এই জিনিসগুলো যদি জানা থাকে তাহলে নৈবিত্তিকে ভালো করতে পারবে। মনে করো এ এবং বি দুইটা
রাশি বা চলক তোমাকে দেওয়া হলো, এ এবং বি যে কোনো মানের জন্য এ প্লাস বি সমান বি প্লাস এ, অথবা এ বি সমান বি এ। এটা হলো আমার যোগের ও গুণের বিনিময় ভিত্তি, যে এ প্লাস বি ইকুয়াল বি প্লাস এ, অথবা এ বি সমান বি এ। অর্থাৎ যদি তুমি স্বাভাবিকভাবে চিন্তা করো যে 3 যোগ 2 সমান হইল যা হবে 2 যোগ 3, উত্তর একই হবে। এটা কি বলা হয়? যোগের বিনিময় বিধি। তারপরে 2 নম্বর বিধিটা আছে হলো তোমার গুণের বন্টন বিধি। এই গুণের বন্টন বিধির ক্ষেত্রে যদি মনে করো এ বি সি যে কোনো মান হয়, যে এ বি সি যে কোনো মানের জন্য, তাহলে আমি লিখতে পারি এ ইন্টু বি প্লাস সি সমান এ বি প্লাস এ সি। তাহলে এটাকে বলা হবে গুণের বন্টন বিধি। অথবা যদি তুমি লেখো যে বি প্লাস সি ইন্টু এ ইকুয়াল টু বি এ প্লাস সি এ, এই দুটাকে বলা হয় গুণের বন্টন বিধি। তারপরে আমাদের আরেকটা বিধি আছে পক্ষান্তর বিধি। তাহলে আশা করি সবাই লিখতে পারছো দুইটা বিধি। তাহলে আমি মুছে ফেলি উপর থেকে। পক্ষান্তর বিধি, 3 নম্বর বিধি হলো পক্ষান্তর বিধি। পক্ষান্তর বিধিটা হলো তোমার সমীকরণের যে কোনো পদকে এক পক্ষ থেকে অন্য পক্ষে চিহ্ন পরিবর্তন করে সরাসরি স্থানান্তর করা যায়। সমীকরণের যে কোনো পদকে এক পক্ষ থেকে চিহ্ন পরিবর্তন করে অপর পক্ষে সরাসরি স্থানান্তর করা যায়, এটাকে বলা হয় পক্ষান্তর বিধি। তাহলে আমরা সমীকরণের সংজ্ঞার মধ্যে যে উদাহরণটা দিয়েছিলাম সেখানে আরেকটা জিনিস ছিল যে একটা সমীকরণের অংশ হলো দুইটা, একটা হলো বাম পক্ষ আর একটা হলো ডান পক্ষ। অর্থাৎ সমান চিহ্নের আগে একটা অংশ থাকে, সমান চিহ্নের পরে আরেকটা অংশ থাকে। এখন যদি মনে করো কোনো একটা রাশিকে সমান চিহ্নের আগে থেকে সমান চিহ্নের পরে স্থানান্তর করি, তাহলে সেক্ষেত্রে চিহ্নের পরিবর্তন হবে। অথবা সমান চিহ্নের পরে থেকে সমান চিহ্নের আগে আনি, তাহলে সেক্ষেত্রেও চিহ্নের পরিবর্তন হবে। এটাকে বলা হয় পক্ষান্তর বিধি। যেমন মনে করো একটা উদাহরণ দিলাম যে এক্স প্লাস 5 ইকুয়াল টু 10, বা আমি যদি 5টাকে 10 এর পাশে নিয়ে যাই তাহলে x ইকুয়াল টু হবে 10 মাইনাস 5। এটা কি বলা হয়? পক্ষান্তর বিধি। তারপরে আমাদের আরেকটা নতুন বিধি আছে, সেটাকে বলা হয় বর্জন বিধি। পক্ষান্তর বিধি হলো যে সমান চিহ্নের পূর্বের রাশিকে সমান চিহ্নের পরে স্থানান্তর করলে অবশ্যই চিহ্নের পরিবর্তন হবে। এখন আমাদের 4 নম্বর বিধিটা হলো বর্জন বিধি। 4 নম্বরে আছে বর্জন বিধি। বর্জন বিধি কি? যে সমান একটা সমীকরণের রাশি থেকে যে একই ধরনের রাশি যদি থাকে, মনে করো একটা রাশি আছে এরকম x প্লাস 3 ইকুয়াল টু y প্লাস 3, তাহলে সমান সমান রাশি উভয় পক্ষ থেকে বাদ দিতে পারি। অর্থাৎ সমান সমান রাশি উভয় পক্ষ থেকে বাদও দিতে পারি, সমান সমান রাশি উভয় পক্ষে যোগও করতে পারি, সমান সমান রাশি উভয় পক্ষে গুণও করতে পারি, সমান সমান রাশি উভয় পক্ষে ভাগও করতে পারি, সবই করতে পারি। তাহলে এটার নাম হলো বর্জন বিধি। এটা হলো যদি উভয় পক্ষ থেকে আমি যোগেরটা বাদ দিই তাহলে বলা হবে যোগের বর্জন বিধি। তাহলে এটা হলো আমার যোগের বর্জন বিধি। যোগের বর্জন বিধি হলো বা x ইকুয়াল টু y। আবার যদি বিয়োগের থাকে তাহলে দুইটা বলবো বিয়োগের বর্জন বিধি। তারপরে এরকম ভাবে তোমার গুণের বর্জন বিধি। এই 3টা বিধি আছে। যে বিয়োগের বর্জন বিধি, তোমার মনে করো x মাইনাস 3 ইকুয়াল টু y মাইনাস 3, তাহলে বাদ দিয়ে লিখতে পারি x ইকুয়াল টু y। এখানে উপপক্ষ থেকে মাইনাস 3 বাদ দিলাম। আর 3 নম্বরে যদি লিখি আমি যে গুণের বর্জন বিধি, সেই ক্ষেত্রে আমি লিখতে পারি যে
মনে করো একটা রাশিকে 4 ইন্টু এ প্লাস বি ইকুয়াল টু আছে তোমার 4 ইন্টু বি প্লাস সি। তাহলে আমি 4 বাদ দিলে এ প্লাস বি সমান বি প্লাস সি, কারণ এখন 4টা গুণ আকারে আছে, ওর মধ্যে আমি 4 বাদ দিতে পারি। তো এটা হলো গতি। এখন আমাদের একটা নতুন বিধি আছে, সেটা হলো আর গুণন বিধি। 5 নম্বরে আছে আমার আর গুণন বিধি। আর গুণন বিধি 5 নম্বরে আসবে আর গুণন বিধি। আর গুণন বিধিটা কি? এটা একটু নতুন, এটা কখনো আগে শিখো নাই, এখন 7-এ নতুন পাইছো। যে আর গুণন হলো দুইটা সমীকরণের, একটা সমীকরণের বাম পক্ষ এবং ডান পক্ষে যদি ভগ্নাংশ আকারে থাকে, মনে করো এখানে আছে x/5 ইকুয়াল টু 6/3, অথবা 3 দিয়ে 5/3 দিই, তাহলে বুঝতে পারো সহজে 5/3। তাহলে আমি এই যে এই সমীকরণের হর আর এই সমীকরণের লব, এই পাশের হরকে ওই পাশের হর লব দ্বারা, এই পাশের লবকে ওই পাশের হর দ্বারা গুণ করার নাম হলো আর বিধি। আচ্ছা, বাম পক্ষের লব গুণ ডান পক্ষের হর সমান হবে বাম পক্ষের হর গুণ ডান পক্ষের লব। এটাকে বলা হলো আর বিধি, আর গুণন বিধি। বাম পক্ষের লব গুণ ডান পক্ষের হর। তাহলে আমার বাম পক্ষের লব গুণ ডান পক্ষের হর, অর্থাৎ এটাকে এটা দ্বারা গুণ করব, এটাকে এটা দ্বারা গুণ করব, তাহলে যে গুণফলটা পাওয়া যাবে সেটাকে বলা হবে আর গুণন বিধি। তাহলে আমাদের আরেকটা বিধি আছে, সেটা হলো প্রতিসাম্য বিধি। যে 5 নম্বরে আছে আমার প্রতিসাম্য বিধি। তাহলে আশা করি আর গুণন বিধিটা সবাই বুঝতে পারছো। পরের বিধিটা হলো 6 নম্বরে যদি দেই, তাহলে হলো প্রতিসাম্য বিধি। এই প্রতিসাম্য বিধি হলো যদি সমীকরণের বাম পক্ষকে সরাসরি ডান পক্ষে এবং ডান পক্ষকে সরাসরি বাম পক্ষে স্থানান্তর করি, তাহলে সেটাকে বলা হয় প্রতিসাম্য বিধি। মনে করো একটা সমীকরণ আছে 3x + 2 = 5x + 6। এই সমীকরণটাকে আমি এই ডান পক্ষকে সরাসরি বাম পক্ষে বা দিয়ে যদি আমি লিখি যে 5x + 6 = 3x + 2, অর্থাৎ এই অংশটাকে সরাসরি এই জায়গায় নিয়ে আসলাম আর এই জায়গার অংশটাকে সরাসরি এই জায়গায় নিয়ে আসলাম, অর্থাৎ বাম পক্ষে সরাসরি ডান পক্ষে আর ডান পক্ষকে সরাসরি বাম পক্ষে নিয়ে আসলে সেই নিয়মটাকে বলা হয় প্রতিসাম্য বিধি। তা আশা করি শিক্ষার্থীরা সবাই এই 6টা বিধি বুঝতে পারছো। এই 6টা বিধি প্রয়োগ করে আমরা আজকে অনুশীলনী 7.1-এর সমাধান করার চেষ্টা করব। সবাই খাতা কলম রেডি করো, আমরা আজকে অনুশীলনী 7.1-এর সমাধান করতে চেষ্টা করি যতটুকু পারি। আর সবাই মেন বইয়ের সবগুলো অঙ্ক অবশ্যই বাসায় করবা। মেন বইয়ের অঙ্ক যদি না করো তাহলে সৃজনশীলে কখনোই ভালো রেজাল্ট করতে পারবে না। তাহলে এখানে আরেকটা কথা আছে, সমীকরণের মূল বা বীজ কি? যে জিনিসটা অর্থাৎ চলকের যে মান সমীকরণকে সিদ্ধ করে সেটাকে বলা হয় সমীকরণের মূল বা বীজ বা সমাধান। আর সমাধান কাকে বলে সেটা আমরা ক্লাস 6-এ পড়ছি, যে প্রক্রিয়ার মাধ্যমে সমীকরণের মূল নির্ণয় করা হয় তাকে বলা হয় সমাধান। তাহলে আজকে আমরা অনুশীলনী 7.1-এর প্রথম 1 নম্বর অঙ্কটাই করি। 1 নম্বর অঙ্কে লেখা আছে 4x + 1 = 2x + 7। তাহলে এই সমাধানটা করতে গেলে আমরা বা লিখবো। তোমরা সবাই প্রশ্নটা উঠাইবা, উঠানোর পরে বা দিবা। বা দেওয়ার পরে দেখো এখানে চলক আছে, এই পাশেও চলক আছে, অর্থাৎ বাম পক্ষেও চলক আছে, ডান পক্ষেও চলক আছে। তো সমাধান করার ক্ষেত্রে প্রথম কাজটা হবে আমার চলকগুলোকে একসাথে নিয়ে আসবো, সংখ্যাগুলোকে একসাথে নিব। তাহলে সেই অনুযায়ী আমরা কাজ করি। তাহলে 4x এর সাথে ওই পাশে 2x আছে প্লাসের, তাহলে যদি সমান চিহ্নের আগে চলে আসে তাহলে বিধি অনুসারে প্লাসটা হয়ে যাবে মাইনাস। তাহলে অনুরূপভাবে +7 থাকলে এখানে, আর এই +1টাকে আমি 7-এর সাথে নিয়ে নিলাম। তাহলে এই নিয়মে আমরা পড়ছিলাম একটু আগেই যে এক দিক থেকে আরেক দিকে গেলে চিহ্ন পরিবর্তন হবে। এখন দেখো
4টা এক্স থেকে 2টা এক্স বাদ দিলে থাকবে 2টা এক্স, আর 7 থেকে 1 গেলে থাকবে 6। তারপরে আশা করি সবাই বাকিটা শেষ করতে পারবা। অতএব এক্স ইকুয়াল টু 3। অতএব নির্ণয় সমাধান এক্স ইকুয়াল টু 3। এটাই আমার একটা উত্তর হয়ে গেল। তা শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই অঙ্কটা ঠিক মতো বুঝতে পারছো। আর যদি কোথাও বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে অথবা ফোন করে জিজ্ঞাসা করবা, আমি তোমাদেরকে যথাযথ বোঝানোর চেষ্টা করব। তারপরে অনুরূপভাবে আমি 2 নম্বর অঙ্কটা করতে চেষ্টা করি। সবাই বই থেকে প্রশ্নটা তুলো। তা আশা করি এটা উঠানো হয়ে গেছে। আমি 2 নং প্রশ্নটা করি। 107 পৃষ্ঠার অনুসারে 7.1 আমরা 2 নং অঙ্কটা করতেছি। 5x - 3 = 2x + 3। এখানে ঠিক আগের মতো চলকের সাথে চলক আনবো, সংখ্যার সাথে সংখ্যা নেব। তাহলে আমি করি, তোমরা আমার সাথে করতে চেষ্টা করো, অথবা নিজে নিজে করে চেষ্টা দেখো আমার সাথে মিলে কিনা। শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটাও করলাম, আশা করি সবাই বুঝতে পারছো। অনুরূপভাবে বাসায় তোমরা 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার এই অঙ্কগুলি করবা। আমি আরেকটা নতুন নিয়মে যে আমরা যে একটা কথা বলছিলাম একটু আগে, যে আর গুণন বিধি, সে অনুযায়ী একটা অঙ্ক আছে 7 নাম্বার। আমি 7 নাম্বার অঙ্কটা করতে চেষ্টা করি। আর বাসায় তোমরা 3, 4, 5, 6 করবো অবশ্যই, কারণ 3, 4, 5, 6 এক দুইয়ের মতোই। তাহলে আমরা 7 নম্বর অঙ্কটা করি। 7 নম্বর আছে x/4 = 1/3। তাহলে এটাকে আমরা করব আর গুণনের নিয়ম অনুসারে। আর গুণনের নিয়মটা খাতায় খেয়াল করো, খাতায় লেখা আছে যে বাম পক্ষের সাথে ডান পক্ষ, বাম পক্ষের সাথে ডান পক্ষ। তাহলে বাম পক্ষের হরের সাথে ডান পক্ষের লবকে গুণ করি, তাহলে আমার কি হইতেছে 3x = 4। 3x = 4। তাহলে বা x = 4/3। অতএব x = 4/3। আমি এই লেখাটা উপরের দিকে লিখি, এখানে যে নিচের লাইনটা আমি ওই পাশে লিখে ফেলি। বা অতএব x = 4/3। অতএব নির্ণয় সমাধান x = 4/3। এখানে ক্যালকুলেটর ইউজ করবে না, অর্থাৎ দশমিকের মান নিবে না, যা থাকবে উত্তর তাই লিখবা। আশা করি সবাই অঙ্কটা বুঝতে পারছো যে কিভাবে আর গুণনের সূত্রটা প্রয়োগ করে অঙ্কটা করা হয়েছে এরকম। এখন আমরা 8 নম্বর অঙ্কটা করি। 8 নম্বর অঙ্কটা খেয়াল করো সবাই, আশা করি নিজেরাও পারবা, তোমরা নিজেরা করতে চেষ্টা করো, তারপর আমার সাথে মিলাও। আমি 8 নম্বরটা লিখতেছি প্রশ্ন। বা x/2 = 3 - 1। এখানে +1 কে পাশে নিয়ে নিলাম। বা x/2 = 2। বা এই 2 একটা পূর্ণ সংখ্যা যদি থাকে তাহলে তার হর সবসময় 1। তাহলে মনে রাখবা এই 2 এর নিচে মনে মনে 1 আছে, তাহলে 1 এর সাথে x গুণ হবে, তাহলে x একে x আর 2 গুণ করলে 4। অতএব x = 4। অতএব নির্ণয় সমাধান x = 4। শিক্ষার্থীরা, আশা করি 1 থেকে 8 পর্যন্ত সবগুলো অঙ্ক বুঝতে পারছো। আর বাকি যেগুলি আছে সেগুলি বাসায় করবা। এর সাথে আরও বাড়ির কাজ করবা। 107 পৃষ্ঠার কাজ 1, 2, 3। 107 পৃষ্ঠার কাজ আমি রেখে দিই এখানে। বাড়ির কাজ 107 পৃষ্ঠার কাজ অনুসরণে 7.1 1 থেকে 12 পর্যন্ত করবা।
1 থেকে 12 পর্যন্ত। যেগুলি না পারো আমাকে বলবা, আমি আবার করে দেব। তাহলে আমরা এখন আরেকটা নতুন অঙ্ক করি, সেটা হলো 10 নম্বর অঙ্ক। শিক্ষার্থীরা 10 নম্বর অঙ্কটা আমি প্রশ্নটা উঠাই, তোমরা বই দেখে তুলো। এখানে একটু জিনিস খেয়াল করো, যে পাশে চলক এই পাশে চলক, এক পাশে শুধু একটা সংখ্যা, তাহলে আমি সবগুলো চলককে একদিকে নিয়ে আসি, তারপরে আমরা বাকি কাজ করব। অর্থ বা দিয়ে আমরা চলকগুলো একদিকে করি, y/2 মাইনাস y/3 মাইনাস y/5 ইকুয়াল টু মাইনাস 1/6। এখানে প্লাসের ছিল, এটার পাশে নিয়ে আসছে। এবার দেখো, এটার হর 2, এটার হর 3, এটার হর 5, তাহলে আমি সবগুলো হরের লসাগু করব ভগ্নাংশের যোগ বিয়োগের নিয়ম অনুযায়ী। তাহলে আমি যদি লসাগু করি, তাহলে 2, 3, 5 এর লসাগু কত হয়? 3 × 5 = 15, 15 × 30, 30। তাহলে ভগ্নাংশের যোগের নিয়মে করো, এটাকে 2 দিয়ে ভাগ করো, ভাগফল উপরের সাথে গুণ, তাহলে 15y মাইনাস 10y মাইনাস 6y ইকুয়াল টু মাইনাস 1/6। তাহলে এখানে দেখো শুধুমাত্র একটা যোগের আর দুইটা বিয়োগের, তাহলে আমাকে সরল করি, বাই 30 ইকুয়াল মাইনাসের 1/6। বা এখানে দেখো 16টা ওয়াই থেকে 15টা গেলে থাকে মাইনাসের একটা ওয়াই, শুধু ওয়াই, 1 ওয়াই লেখার দরকার নাই। তাহলে মাইনাসের ওয়াই আর নিচে 30 বাই মাইনাসের 1/6। তাহলে আমরা আরেকটা বর্জন বিধি পড়ছিলাম, যে যদি সমান চিহ্নের মানে সমীকরণের উভয় পাশে একই ধরনের চিহ্ন থাকে বা সংখ্যা থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা বাদ দিতে পারি। তাহলে উভয় পক্ষ থেকে আমি 1 মাইনাস বাদ দিই, তাহলে থাকে y/30 ইকুয়াল টু 1/6। তাহলে বাদ দিয়ে এখন আবার আর গুণন করো, 6y ইকুয়াল টু 30 বা y ইকুয়াল টু 30/6, অতএব y ইকুয়াল টু 5। অতএব নির্ণয় সমাধান y ইকুয়াল টু 5। শিক্ষার্থী, আশা করি সবাই অঙ্কটা ঠিক মতো বুঝতে পারছো। তোমরা চট করে উঠায় নাও, আর বাসায় সবগুলো অঙ্ক বারবার করতে চেষ্টা করবা, স্বাস্থ্যবিধি মেনে চলাচল করবা, নিয়মিত পড়াশোনা করবা, আর বারবার হাত ধোবা। আশা করি শিক্ষার্থীরা অঙ্কটা তুলতে পারছো। এবার আমরা আরেকটা অঙ্ক করি, সেটা হলো 12 নম্বর। আমি অঙ্ক মুছে ফেলি, সবাই 12 নম্বর অঙ্কটা করার চেষ্টা করি। 12 নম্বর অঙ্কর প্রশ্নটা আমি উঠাই, 12। 2z মাইনাস 1/3 ইকুয়াল 5। এখানে খেয়াল করো, এই ডান পক্ষে 5, তাহলে 5 যদি পূর্ণ সংখ্যা হয়, তার নিচে হর মানে 1 আছে, তাহলে আর গুণন করো, সবাই আর গুণনটা করো। 1 দিয়ে এটা গুণ করলে যা 2z মাইনাস 1 ইকুয়াল 3 × 5 = 15। বাস, এবার আশা করি সবাই পারবা। আমার আর না করলে চলো, তারপর আমি করি, তোমরা আমার সাথে দেখো। -1 ওই পাশে গেলে +1 হয়ে যায়, 2z ইকুয়াল 60 বা z ইকুয়াল টু 60/2, অতএব z ইকুয়াল টু 8। অতএব নির্ণয় সমাধান z ইকুয়াল টু 8। এই অঙ্কটা সবাই তুলে ফেলো, আর এই অঙ্কগুলো খুব মনোযোগ সহকারে করবা। যে এখানে যে সমাধান করলাম, z এর মান 8 পেলাম, এইটাকে বলা হয় এই সমীকরণের মূল বা বীজ। যদি নৈমিত্তিকে আসে যে তো এর বীজ বা মূল কত, তাহলে এটা একটু রাফ করে, যদি 4টা অপশন দেওয়া থাকবে, তাহলে 8 থাকলে 8 এ টিক দিয়ে দিব, তাহলে হয়ে গেল। আর তুমি যদি চেষ্টা করো যে অঙ্কটা আবার সঠিক হয়েছে কিনা কিভাবে আমি বুঝবো, তাহলে একটা পদ্ধতি আছে, সেটাকে বলা হয় শুদ্ধি পরীক্ষা। অর্থাৎ এই 8কে যদি আমি এখানে বসাইলে দেখো 8 × 2 = 16, 16 থেকে 1 গেলে 15, 15 3 দিয়ে ভাগ করলে 5, অর্থাৎ
বাম পক্ষের সাথে যদি ডান পক্ষের মানটা মিলে তাহলে বুঝতে পারবো যে আমার সমীকরণটা সঠিক হয়েছে। তাহলে তুমি অঙ্ক করার পরে অঙ্কটা ভুল হলো না শুদ্ধ হলো তা তুমি নিজেও পরীক্ষা করতে পারবা যে যে সমাধানটা। আর যথাযথভাবে যদি আমরা নিয়মগুলো প্রয়োগ করি এবং হিসাব ঠিক থাকে তাহলে অবশ্যই অঙ্ক নির্ভুল হবে। আর অঙ্ক নির্ভুল করতে গেলে বারবার তোমাকে প্র্যাকটিস করতে হবে, কারণ অঙ্ক প্র্যাকটিস ছাড়া কোনো উপায় নেই। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আগামী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং নিয়মিত বাসায় পড়াশোনা করবা, কারণ আমাদের স্কুল সরকার যখন বলবে খুলবে তখনই খোলা হবে। খোলা হলে আশা করি বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেই পর্যন্ত আমরা বার্ষিক পরীক্ষার প্রস্তুতি নিতে থাকবো। সিলেবাসে যে যে অনুশীলনীগুলি আছে সেই অনুশীলনীগুলি বারবার করতে চেষ্টা করবা। আমরা সপ্তম অধ্যায় শেষ করার পরে সৃজনশীল প্রশ্ন সম্পর্কে আলোচনা করব এবং তোমাদেরকে সৃজনশীল অঙ্ক করতে দিব এবং আমিও অঙ্ক করাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং মনোযোগ সহকারে পড়াশোনা করো। খুদা হাফেজ।